স্বাগত চ্যানেল 24 নিয়মিত আয়োজন নিউজ লাইন 24-এ। আপনাদের সাথে আছি ইপসিতা জামান। গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। আওয়ামী লীগের এক নেত্রীকে প্রার্থী করায় তৃণমূল বিএনপিতে যেমন মিশ্র প্রতিক্রিয়া, তেমনি রাজনৈতিক অঙ্গনেও উঠেছে নানা প্রশ্ন। বাদল সাহার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত সুবর্ণা ঠাকুর 2022 সালের সম্মেলনের পর প্রকাশিত কমিটিতেও রয়েছে তার নাম। তবে এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়ে আলোচনায় তিনি। বিএনপির ঘোষিত 36 জন নারীর তালিকায় স্থান পাওয়া এই প্রার্থীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি। এরপর থেকেই জেলায় শুরু হয় আলোচনা সমালোচনা। খবরটা শোনার পর আমিও বিব্রতকর পরিস্থিতি পড়েছি। আমি বিভিন্ন জনের কাছ থেকে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, কিন্তু সর্বোপরি আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি একটা কথা বলেছিলেন যে ত্যাগীরা মূল্যায়িত হবে। আশা করছি এটা যাই হোক, সামনে উত্তাল সময়ে যারা রাজপথে ছিল তারাই ভবিষ্যতে মূল্যায়িত হবে। আমাদের দলের ত্যাগী নেতারা ছিলেন, কিন্তু দলের হাইকমান্ড তথা তারেক রহমান যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমরা স্বাগত জানাই। যাচাই বাছাই করেই হয়তো বা উনি দিয়েছেন। আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো মতামত নেই এবং ওনার সিদ্ধান্তকেই আমরা সর্বোচ্চ স্বাগত জানাই। তবে সুবর্ণা ঠাকুর দাবি করছেন গেল 2025 সালের 8 নভেম্বর মতুয়া সম্প্রদায়ের সদস্যদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। জাতীয় নির্বাচনে বিএনপির হয়ে কাজ করেছেন তিনি। আমার স্বইচ্ছায় ছিল না, আমার অজান্তে ছিল। কোন কমিটিতে আমি তাও জানি না। আমি কখনোই কোনো মিছিল মিটিং কখনোই সক্রিয় ছিলাম না, এমন কোনো প্রমাণ নেই। জেলা বিএনপির নেতারা বলছেন কেউ যদি দলের আদর্শে বিশ্বাস করে যুক্ত হন তাহলে তাকে মূল্যায়ন করা অস্বাভাবিক নয়। তবে তৃণমূলের একাংশ মনে করছে দীর্ঘদিন দলের জন্য কাজ করা নেতৃত্বের মূল্যায়ন না করে নতুন মুখকে মনোনয়ন দেয় হতাশা তৈরি হচ্ছে। দল যেহেতু দিচ্ছে, যেহেতু দলের একটা নিয়ম শৃঙ্খলা তো মেনেই চলতে হয়। এটা তো একজনে দিয়ে দেয় নাই, এটার উপরে একটা ডিসিশন হয়েই তো হয়েছে। এটা দেখা যাক, এগুলো মনে হয় তো ওনাদের নলেজও গেছে। তারপরে ওনারা যদি কোনো বিষয় বিবেচনা করে সেটা পরবর্তীতে দেখা যাবে। এই বড় দলে অনেক মত পথের ব্যক্তি আমাদের সম্পৃক্ত হতে পারে এবং আমাদের হাইকমান্ড যদি তাদেরকে গ্রহণ করে তো করতেও পারে। এটা কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই। তো সেই প্রেক্ষাপটে যে সুবর্ণা শিকদার ও সুবর্ণা ঠাকুরকে যে নমিনেশন দেওয়া হয়েছে, এটা আমাদের কেন্দ্রীয় নমিনেশন বোর্ড সর্বোপরি আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেটা ভালো মনে করেছেন, এটা আমাকে দলের জন্য সিদ্ধান্ত এবং এটা আমরা সকলেই সমর্থন করি। আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও ছাত্রলীগ নেতারা বলছেন দলের সুবিধাভোগীরা এখন অন্য দলে গিয়ে সুযোগ নিতে চাইছেন। বাংলাদেশ আওয়ামী লীগ গত 15 বছর সরকারে থাকার কারণে অনেক সুযোগ সন্ধানীরা আমাদের দলের নাম লিখিয়েছিল, সুযোগ সুবিধা নিয়েছে। বিএনপি সরকার গঠন করার পরে সেসব গুপ্তচররা এখন বিএনপিতে নাম লিখিয়ে সুযোগ সুবিধা নেওয়ার জন্য এমপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ করতেছে। বিষয়টা আমাদের নখদর্পণে আছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা রাখি এবং সামনের দিনে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং ছাত্রলীগে যাতে এরকম গুপ্তচর না ঢুকতে পারে এবং সুযোগ সুবিধা না নিতে পারে দল থেকে, সেজন্য আমরা সচেষ্ট থাকবো। সব মিলিয়ে সুবর্ণা ঠাকুরের দল পরিবর্তন ও মনোনয়নকে কেন্দ্র করে আবারও আলোচনায় গোপালগঞ্জ। স্থানীয় পর্যায়ে সিদ্ধান্তের প্রভাব ও প্রতিক্রিয়া এখন সময়ের সঙ্গে আরও স্পষ্ট হওয়ার অপেক্ষায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সারা দেশে সেচ উন্নয়নে খাল খনন চললেও রংপুরের তিস্তা সেচ সম্প্রসারণ ক্যানেল প্রকল্পে দেখা দিয়েছে বিতর্ক। ৩৫ বছর আগের সমীক্ষায় 2টি গ্রাম বিলীন করে বাস্তবায়ন হচ্ছে এই বৃহৎ প্রকল্প। ভুক্তভোগীরা জানান তাদের বসবাসের ব্যবস্থা না করেই ভাঙা হচ্ছে শেষ আশ্রয়টুকু। ফখরুল শাহিনের প্রতিবেদন। রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তর পাড়া, বসবাস শতাধিক পরিবারের।
কয়েক প্রজন্ম ধরে গড়ে ওঠা এই জনপথের উপর দিয়েই নির্মাণ করা হবে তিস্তা সেচ ক্যানেলের সম্প্রসারিত অংশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব জমির অনেকটাই পৈতৃক, আবার কেউ কিনেছেন কষ্টের টাকায়, এখনও দিচ্ছেন সেগুলোর খাজনা। জমি অধিগ্রহণের বিষয়ে তারা আগে থেকে কিছুই জানতেন না, এমনকি ক্ষতিপূরণের টাকাও পাননি বলে দাবি তাদের। বাড়িতে কেনে দেয় চল, সরকারে ভাঙ্গি দেয় চল, কেলেন দিয়ে আমি কোথায় থাকবো? আকাশত থাকবো না জমিনত থাকবো না নদীতে বাড়ি করবো? আমি আস্তে আস্তে থাকবো, তাও তো আস্তে পানি, তাও তো আস্তে জায়গা দিবেন না। আমাদের বাড়ি তো ওটা, আমাদের বাড়ি নিলে মাইসের বাড়ি তো না, আমি কান দিব? ম্যাপ তো এখানে কোনো কথা বলতে পারবে না, বিল্ডিং ভাঙিয়ে দিয়ে না ভাঙেন কেন, বিল্ডিং ভাঙিয়ে দিয়ে নেবে তা আমরা করে থাকবো? ভাই বেড়াদার বাপ মা স্বামী স্ত্রী কোথায় থাকবো? আমি আমাদের তো বাস্তুচ্যুত হব, আর হচ্ছে আমাদের এলাকার মানুষের অনেক ক্ষতি হবে। পানির প্রয়োজন নাই, এই ক্যালেনের আমাদের কোনো প্রয়োজনে নেই, দরকারই নেই। ক্যালেন তো আমাকে না আগে না, যে পানির দরকার, পানি আমার এখন মর্ডার হয়েছে, এই জায়গাতে পানি উঠবেও না, বেকার এই ক্যালেন হয় আমার লাভটা কি হইবে? আমরা জানাচ্ছি, আমাদের হুমকি দেখায়, কয়ে কি আমরা তোমাকে জেলে নিয়ে যাবো, অনেক কিছু নিয়ে যাবো, আমাদের আপনাদের টাকা দেওয়া হয়েছে, আমাদের কোনো ক্ষতিপূরণ দেয় নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে 1983 থেকে 1994 সালের মধ্যে এই প্রকল্পের ভূমি অধিগ্রহণ করা হয়। এসব জমিতে অনেকেই অবৈধভাবে বসবাস করছেন। তবে 3 দশক আগের সমীক্ষা দিয়ে প্রকল্প বাস্তবায়ন এবং অধিগ্রহণ করা জমি দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। 1995-96 সালে ওই সময় ওই এলাকায় কোনো ওইরকম জনবসতিও ছিল না, এত লোকজনও ছিল না। কেউ কেউ হয়তো বা তাদের কাগজের সমস্যার কারণে ওই সময় টাকা গ্রহণ করে নেই। তো মূল মালিক জমির যারা, তারা হয়তো অনেকেই মৃত্যুবরণ করছে, এর মধ্যে অনেকে হয়তো জমি বিক্রি করছে বিভিন্নভাবে আর কি, যে জিনিসটা হয়তো আমরা অবগত না। এর মধ্যে কিছু বসত বাড়িও তৈরি হয়েছে। এখন যেহেতু সরকারি আমাদের অ্যাকুইজিশন করা ল্যান্ড, আমাদের প্রকল্প পাস হয়েছে, ঠিকাদার নিযুক্ত করা আছে, আমাদের এই কাজটা আমরা করতে বাধ্য। 2022 সালে 1400 কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ফেজে পানি উন্নয়ন বোর্ড তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু করে। যে প্রকল্পের সমীক্ষা করা হয় 35 বছর আগে। অধিকার কর্মীরা বলছেন, তিস্তার পানির প্রাপ্যতা নিশ্চিত না করে বিপুল অর্থের এই প্রকল্প শুধুই অর্থের অপচয়। 35 বছর আগের তিস্তা আর এখনকার তিস্তা কিন্তু ঠিক না। এখন তিস্তা কিন্তু খরাকালে পানিই পাচ্ছি না। তাহলে এখনকার বাস্তবতায় সমীক্ষা কিভাবে করা যাবে, এর জন্য তো জলবায়ু বিশেষজ্ঞ ডাক্তার আইনুন নিশাদ একটা মতামত দিয়েছেন যে এই পরিকল্পনা যখন হয় তখন তাদের ডাকা হয় না, কিভাবে হচ্ছে এটা তেনারাও জানেন না। এটাও কিন্তু এক প্রকার দুর্নীতি, যে চাহিদা নাই, প্রয়োজন নাই, আমি এটা সমীক্ষা করলাম। বুয়েট প্রকৌশলী আছে, জলবায়ু বিদ্যুৎ প্রকৌশলী আছে, তাদের নিয়ে বর্তমান বাস্তবতার নিরিখে তিস্তা মহাপরিকল্পনার সঙ্গে সমন্বিতভাবে কিভাবে আমরা করব, তাদের ওপিনিয়ন নিয়ে এটা আবার নতুন করে আমরা দাবি করতেছি, নতুন করে চিন্তা করার দাবি করতেছি। রংপুর জেলা প্রশাসক বলছেন, এই এলাকায় জমি অধিগ্রহণের টাকা অনেকেই গ্রহণ করেননি। এসব তথ্যও নেই জেলা প্রশাসকের কার্যালয়ে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যারা অ্যাওয়ার্ডীয় মালিক ছিল তারা কেন ক্ষতিপূরণ গ্রহণ করেনি এই বিষয়ে কোনো তথ্য আমরা নথিতে খুঁজে পাইনি, বা তাদের আবেদনটা পেন্ডিং আছে কিনা এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে আসলে রেকর্ড এই মুহূর্তে আমরা খুঁজে পাইনি। যেহেতু 1993-94 সালে এই জমিটা অধিগ্রহণ করা হয়েছে এবং 1995 সালে 95 এবং 96 সালে এই জমিটা দখল হস্তান্তর করা হয়। আমার মনে হয় এই দখল হস্তান্তরের সময় যদি কোনো ধরনের তারা সংক্ষুব্ধ যারা ছিলেন ওনারা যদি মামলা মোকদ্দমা করে থাকেন, সেটা যদি কন্টিনিউ থাকে তাহলে সেই বিষয়টা আমরা দেখব। অন্যথায় এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের জায়গা, এখন ক্যানেলের জায়গা, সরকারি জায়গা যদি কেউ অবৈধভাবে দখল করে থাকে তাহলে সেক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক এটার বিষয়ে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিশেষজ্ঞরা বলছেন, 90-এর দশকে 1,500 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ প্রকল্প চালু হলেও পানির অভাবে কখনোই সেচের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এই অবস্থায় সম্প্রতি তিস্তা সেচ প্রকল্পের আওতায় রংপুর অঞ্চলে আবারও 1452 কোটি টাকা ব্যয়ে সম্প্রসারিত হচ্ছে প্রায় 750 কিলোমিটার খাল। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। জ্বালানি তেলের সংকটে যখন দেশের বিভিন্ন এলাকায় বুড়ো আবাদ ব্যাহত হচ্ছে, তখন কুষ্টিয়ায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। গঙ্গা, কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্পের পানিতে কম খরচে নির্বিঘ্নে চলছে সেচ কার্যক্রম। শুধু কুষ্টিয়াই নয়, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের কৃষকরাও এই সুবিধা পাচ্ছেন। ফলে জ্বালানি সংকটের মধ্যেও স্বস্তিতে আছেন বুড়ো চাষিরা।
জ্বালানি সংকটে পরিবহন খাতের পাশাপাশি প্রভাব পড়েছে কৃষিতেও। ডিজেল না পেয়ে অনেক স্থানে বন্ধ হয়ে গেছে সেচ কার্যক্রম। তবে কুষ্টিয়ায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। গঙ্গা কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্পের পানিতে নির্বিঘ্নে চলছে বোরো আবাদ। বর্তমানে জেলার প্রায় 10,000 হেক্টর জমিতে এই প্রকল্পের আওতায় সেচ দেওয়া হচ্ছে। ডিজেল চালিত স্যালো মেশিন বা বৈদ্যুতিক পাম্পে যেখানে বিঘা প্রতি খরচ পড়ে 5 থেকে 6,000 টাকা, সেখানে জিকে প্রকল্পের পানির জন্য কৃষকদের দিতে হচ্ছে মাত্র 200 টাকা। ফলে উৎপাদন খরচ কমে বড় ধরনের স্বস্তি পেয়েছেন চাষিরা। এই কৃষির এই পানিটা পাচ্ছে আমরা জিকের থেকে, এটা আমার বিশাল উপকার হচ্ছে। আমার আগে তেল কিনে খরচ বিঘাতে 6,000 মতন হতো, এখন জিকের পানি আসাতে এখন খরচ অল্প খরচে ধান বাড়িতে নিয়ে যেতে পারছি। ডিজেল কেনা লাগছে না, আপনার বিঘা প্রতি 200 টাকা দিলে জিকের পানি পাচ্ছে আমরা, এদিকে বিঘা প্রতি 5-6 হাজার টাকা আমরা বাঁচিয়ে যাচ্ছি, খুব সুবিধা। লাইনের তেল লাইনে মাঠে পানি নেওয়া খুবই সমস্যা হতো, তো এই জিকের পানিটা পাওয়াতে আমাদের খুবই লাভবান। তেল না দেশে আমরা কি করে আছে জমি আবাদ করতাম, আজ যে আছে জিকে আমাদের দেশ সেবা দিচ্ছে, এর জন্য আমরা অশেষ অশেষ ধন্যবাদ। গঙ্গা কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্প দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বৃহৎ সেচ ব্যবস্থা। গঙ্গা নদী থেকে পাম্পের মাধ্যমে পানি তুলে খালের মাধ্যমে কৃষি জমিতে সরবরাহ করা হয়। ফলে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমে এবং কম খরচে সেচ সুবিধা পান কৃষকরা। শুধু কুষ্টিয়ায় নয়, এই সেচ সুবিধা পাচ্ছেন পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বেশ কয়েকটি উপজেলার কৃষকরাও। সংশ্লিষ্টরা বলছেন, সেচের পানি সর্বোচ্চ ব্যবহারে কৃষকদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। একসময় এটা সম্পূরক সেচের জন্য প্রতিষ্ঠিত হলো, বর্তমানে প্রধান যে সেচ রবি মৌসুমে বা বড় মৌসুমে সে উদ্দেশ্যে এটা ব্যবহার হচ্ছে। তবে আমরা প্রতিনিয়ত মাঠ পর্যায়ে তৎপর আছি, বিশেষ করে এই পানি যাতে আরও সুচারুরূপে ব্যবহার করা যাবে। এই স্বল্প মূল্যের টাকা দিয়ে তারা 3 সিজনের তারা পানি নিতে পারে, যেখানে আপনি জানেন যে যদি স্যালো পাম্প দিয়ে আমরা এইটাকে সেচ কার্যক্রম ত্বরান্বিত করা হয় তাহলে বিঘা প্রতি দেখা যাচ্ছে যে 6,000 টাকার উপরে তাদের খরচ হয়। যেহেতু আমাদের এই লো কস্টের মাত্র 200 টাকার পেইড করে তারা কিন্তু এই টোটাল পানিটাকে তারা কাজে লাগাতে পারে। এই পানি ব্যবহারে আমাদের ভূগর্ভস্থ যেটা পানি আছে সে লেয়ারটাও বাড়তে যাচ্ছে এবং ভূপরস্থ কিন্তু চাপটা কমে যাচ্ছে, ভূগর্ভস্থের চাপটা কমে যাচ্ছে। কারণ আপনার জানেন স্যালো টিউবওয়েল এবং অন্যান্য টিউবওয়েলগুলো ব্যবহার করলে ভূগর্ভস্থ পানির লেয়ার ডে বাই ডে চলে যায়। জেলা প্রশাসন বলছে, ডিজেলের উপর নির্ভরতা কমাতে আরও বেশি কৃষককে জিকে সেচ প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের স্বার্থে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপও। বৈশ্বিক যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে আপনারা ইরান আর ইসরায়েলের যুদ্ধের জন্য, তো সেই কারণে আমরা হচ্ছে তেলের ব্যবহারটা যতটুকু কম করা যায় আর কি কৃষক পর্যায়ে। আর এখানে যেহেতু সেই সুবিধাটা আছে, এই কারণেই যে আমাদের জেলা কৃষি কর্মকর্তা আর পানি উন্নয়ন বোর্ডের যে নেক্সেন মহোদয় আছেন তাকে আমরা বলেছি যে একটা সমন্বয় করে যতটুকু কৃষকদেরকে সুবিধা দেওয়া যায় এই প্রজেক্ট থেকে সেটা যাতে সম্ভব হয়। বর্তমানে জিকে সেচ প্রকল্পের মাধ্যমে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ মিলিয়ে প্রায় 25,000 হেক্টর জমিতে বোরো আবাদ করছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে কথা জানান ট্রাম্প। তবে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। This will be a great and brilliant day for the world. কয়েক ঘন্টা পরেই শেষ হওয়ার কথা ছিল যুদ্ধবিরতির মেয়াদ। এতে জোরালো হচ্ছিল ফেড ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের শঙ্কা। তবে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের দেওয়া বিবৃতিতে আপাতত কাটল সেই অনিশ্চয়তা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের অনুরোধে শেষ মুহূর্তে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে ইরানের সামরিক হামলা আপাতত স্থগিত রাখবে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেন ট্রাম্প। জানান, ইরানের প্রস্তাব উত্থাপন ও আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।
এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে পোস্ট দেন তিনি। জানান, দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সংকট নিষ্পত্তির প্রচেষ্টা অব্যাহত রাখবে পাকিস্তান। একই সাথে সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনায় শান্তি চুক্তি হবে বলেও প্রত্যাশা করেন শাহবাজ। এছাড়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এক বিবৃতিতে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, চলমান উত্তেজনা প্রশমন ও দুই দেশের মধ্যে আস্থা তৈরিতে এই সিদ্ধান্ত সহায়ক ভূমিকা রাখবে। তেহরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও দ্বিতীয় দফার আলোচনা নিয়ে কাটছে না ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের একতরফা যুদ্ধবিরতির মেয়াদ ঘোষণার প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা জানান, আকস্মিক হামলা চালানোর জন্য সময় নিতেই ট্রাম্পের এমন কৌশল। ফের হামলা হলে পুরো শক্তি দিয়ে শত্রুদের জবাব দেবে তেহরান, এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এদিকে তেহরানের আপত্তি সত্ত্বেও নৌবন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকার ঘোষণাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অবরোধ অব্যাহত রেখে আলোচনায় বসার আহ্বানে সাড়া দেবে না তেহরান, সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মার্কিন নৌ অবরোধ ঘিরে ইরানের যে কঠোর অবস্থান, তাতে পাকিস্তান যদি ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনায় বসার ব্যবস্থা করতে পারে, সেক্ষেত্রে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ, ইরানের পারমাণবিক কর্মসূচি ও মার্কিন নৌ অবরোধের মতো চ্যালেঞ্জ থেকেই যায়। যাতে শেষ পর্যন্ত দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা। রাখি জেসমিন, চ্যানেল 24। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হবে কাল। স্থানীয় সময় সকাল 6টায় শুরু হবে ভোট, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবার নির্বাচনী ময়দানে ভাগ্য নির্ধারণ হবে একাধিক হেভিওয়েট প্রার্থীর। জমজমাট প্রচারণা শেষে কাল বিধানসভা নির্বাচনে ভোট দেবেন পশ্চিমবঙ্গের ভোটাররা। রাজ্যের বেশিরভাগ আসনেই তৃণমূলের সাথে মূল লড়াই হবে নরেন্দ্র মোদীর দল বিজেপির। অংশ নেবে জাতীয় কংগ্রেস, CPIS, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমজনতা উন্নয়ন পার্টির মতো অন্য বিরোধী দলের প্রার্থীরাও। প্রথম দফায় রাজ্যটির উত্তর ও দক্ষিণবঙ্গের 16 জেলার 152টি আসনে হবে ভোট। লড়বেন 1478 জন প্রার্থী। এ দফায় ভোটার 3,60,00,000 নাগরিক। সাম্প্রতিক জরিপ বলছে, বিধানসভা নির্বাচনে 294 আসনের মধ্যে 184 থেকে 194টি আসন পেতে পারে মমতার দল। 2011 সালে বিধানসভা নির্বাচনে প্রথমবার ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জি। এরপর 2016 ও 2021 সালের নির্বাচনেও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত থাকে। এই নির্বাচনে চতুর্থবারের মতো ক্ষমতা দখলের প্রত্যাশা নিয়ে মাঠে মমতার দলের সিনিয়র মন্ত্রী ও হেভিওয়েট প্রার্থীরা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারোর বিপদে ছুটে গিয়ে তার বাড়িতে গিয়ে দেখা করেন, কিন্তু অনেকে এখান থেকে দিল্লি ডেকে নিয়ে গিয়েও ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে তাদের সঙ্গে দেখা করে না। কি করলে বাংলার মানুষ ভালো থাকবে, সেই জন্য এত উন্নয়ন, এত প্রকল্প মানুষকে দিয়েছেন। তো আমরাও জানি যে সেই উন্নয়নকে সাক্ষী রেখে, উন্নয়নকে সাথে নিয়ে আমরা আগামী দিন মানুষের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাব। যদি চেতলায় গরিব মানুষ তাদের পাশে দাঁড়াই, যখন ডাকি তখন পাই, তাই তৃণমূলকে আবার চাই। একাধিক জরিপ অনুযায়ী গেলবারের তুলনায় এবার আসন বাড়তে পারে বিজেপির। তবে রাজ্য সরকার গঠন করবে মোদীর দল, এমন দৃঢ় বিশ্বাস বিজেপি নেতাদের। আমাদের শাঁখা সিঁদুর বাঁচানোর জন্য আমাদের এক হয়ে লড়াই করতে হবে এবং এই হিঙ্গলগঞ্জ বিধানসভাকে আমাদের জয়যুক্ত করে ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দিতে হবে। সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে, সেই জন্য প্রত্যেক ইলেকশনে তারা আমাদের জেতান। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। এবারের বিধানসভায় মমতার দল পরাজিত হলে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন বর্তমান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চ্যানেল 24 নিয়মিত আয়োজন নিউজলাইন 24 এই ছিল আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।